নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান করে দেখাবো এই ভিডিওতে। আর আগের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর আমরা যে বাকি বিষয়গুলো আছে তোমাদের সব বিষয়ের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানী ছিল, সঠিক উত্তর হবে কর্ণ সুবর্ণ, অপশন ক। 2 নম্বর প্রশ্ন, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়, সঠিক উত্তর হবে ঐতরেয় আরণ্যকে, অপশন সি। 3 আছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল, উত্তরটি হবে ভীম, অপশন এ। 4 দাগের প্রশ্ন, সকল উত্তরপথ নাথ উপাধি ছিল হর্ষবর্ধনের, অপশন বি। 5 দেখো চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হলো মণ্ডলম, অপশন সি। পরবর্তী দেখো 6 দাগের গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল, সঠিক উত্তর হবে রাধা কৃষ্ণ, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন, উত্তরটা লিখবে 18 জন সৈন্য নিয়ে। 2 দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে, উত্তরটা লিখবে গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে ধর্মপাল। 4 দাগের প্রশ্ন দেখো পবনদূত এর রচয়িতাকে, উত্তরটা লিখবে ধৈ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কে কেন গঙ্গায় কোন্ডচল উপাধি নেন, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুক্যদের পরাজিত করেন, তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গা নদীর তীরে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গায় কোন্ডচল উপাধি নেন। তিনি সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সিংহল জয় করেন। তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়, সুমাত্রা ও জাভায় আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাহলে উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। আর অবশ্যই পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। পরবর্তী প্রশ্ন দেখো হিজরত কি, এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তর। হজরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। তাহলে উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দেখ রামচরিত কাব্য কে রচনা করেন, উত্তরটা লিখবে সন্ধ্যাকর নন্দী। এই কাব্য রামায়ণে রামের আড়ালে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে, তোমরা লিখবে মদন পাল। পরেরটা দেখো 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। 1 আছে মাৎস্যান্বয় কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটা। বাংলার রাজা শশাঙ্কের মৃত্যু 637 খ্রিস্টাব্দ পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় তার কৌনজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলা চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলা জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত, বাংলার এই অবস্থাকে মাৎস্যান্বয় বলা হয়। তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। টিকা লেখো দীপঙ্কর শ্রীজ্ঞান, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও জন্ম ও জন্মস্থান দেওয়া আছে, মহাবিহারের অধ্যক্ষ রূপে অতীশ আর তিব্বতে অতীশ। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো চর্যাপদ সম্বন্ধে কি জানো, দেখো উত্তর। দেখে নাও চর্যাপদ খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলোকে চর্যাপদ বলা হয়।
আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন? খুব আসে, এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে দেখো, চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধচার্যরা। বৌদ্ধ সিদ্ধচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লৈপাদ, সরহপাদ, কাহান্নপাদ আর ভূসকপাদ প্রমুখ। আশা করি দেখে নিয়েছো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 5 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ত্রিশক্তি সংগ্রাম কি? আচ্ছা, এটা দেখাচ্ছি। এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয়? তোমরা লিখবে পাল বংশের। তারপরে দেওয়া আছে মোহাম্মদ ঘুরি কবে মারা যান? উত্তরটা হবে 1206 খ্রিস্টাব্দে। আচ্ছা, ত্রিশক্তি সংগ্রামটা কি দেখো, দেখে নাও ত্রিশক্তি সংগ্রাম। ফলাফলটা একেবারে দেখে নাও। যদি এটা এখানে নাম্বার কম দেওয়া হয়, নাম্বার দেওয়া আছে ত্রিশক্তি সংগ্রামের 3 নম্বর। হ্যাঁ, মনে হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, দেখে নাও ফলাফলটা একেবারে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো, শাসন ব্যবস্থা কি দেওয়া আছে? প্রদেশ বা মণ্ডলম, তারপর আছে জেলা বা কোট্টম, অঞ্চল বা নাড়ু, গ্রাম পরিষদ বা উর, সভা, নগরম। তোমরা এরকম পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয়গুলো আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে সমস্ত বিষয়। আর খুব শীঘ্রই যেগুলো বাকি সেটগুলো বাকি আছে, খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। 5 নম্বর সেটের শেষ প্রশ্ন, নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটা। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে গঠন, পঠন পাঠন, ছাত্র শিক্ষক পতন। দেখে নাও। দেখো, গঠনের মধ্যে কি বলা আছে? নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সম্বন্ধে গড়ে উঠেছিল। তাহলে কটি? 8টি, এটা মাথায় রাখবে। হ্যাঁ, পঠন পাঠন কী ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ জ্ঞান চর্চা পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো কি? বৌদ্ধশাস্ত্র, বেদ। এখানে কী কী বিষয় পড়ানো হতো? পরীক্ষা অনেক সময় আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয় পড়ানো হতো? বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয় পড়ানো হতো। এটাও মনে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমাদের এটাই ছিল শেষ প্রশ্ন। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।